নিকৃষ্ট লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ মানে সবচেয়ে খারাপ লিভিং গ্রুপ কোনটা সেটা জানতে চেয়েছে। তো অপশন এ আছে আই মাইনাস, অপশন বি আছে বিআর মাইনাস, অপশন সি আছে ওএইচ মাইনাস, অপশন ডি আছে H2। ঠিক আছে, কোনটা নিকৃষ্ট লিভিং গ্রুপ। ঠিক আছে, তো যদি আমরা বেসিসিটি দেখি তো বেসিসিটির ঠিক উল্টোটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ। ঠিক আছে, তো সবচাইতে ভালো বেসিসিটি কার হওয়া উচিত? যার মাথায় নেগেটিভ চার্জ আছে এবং সে অ্যাটাক করতে পারবে, তাই তো, বা লোন পেয়ার আছে। এই দুটো জিনিস আমরা দেখি। ঠিক আছে, তাহলে এবার চলো দেখি যে এটার অক্সিজেনের মাথায় কি আছে? লোন পেয়ার আছে। এখানে এই অক্সিজেনটার মাথায় নেগেটিভ চার্জ আছে, ব্রোমিনের মাথায় নেগেটিভ চার্জ, আয়োডিনের মাথায় নেগেটিভ চার্জ। আয়োডিনটা কোথা থেকে আছে? HI। ঠিক আছে, সেটা ভাঙলেই তো H প্লাস আর I মাইনাস পাই। এবার HIটা কি একটা স্ট্রং অ্যাসিড, কারণ এর সহজে H প্লাস ছাড়তে পারে, কারণ আয়োডিন আকারে বড়, সো আয়োডিনটা ইজিলি বেরিয়ে যেতে চায়। আলটিমেটলি ইজিলি বেরিয়ে যেতে চায় মানে ভালো লিভিং গ্রুপ। আবার I মাইনাসটা আসে কোথা থেকে? স্ট্রং অ্যাসিড থেকে। ঠিক আছে, তাহলে এর I মাইনাসটা যেহেতু এটা স্ট্রং অ্যাসিড, তাহলে স্ট্রং অ্যাসিডের থেকে যে নেগেটিভ বা অ্যানায়নটা পাই মানে কনজুগেট বেস পাই, সেটাকে আমরা কি বলি? উইক বেস। একটা স্ট্রং অ্যাসিড থেকে আমরা সবসময় কি পাই? উইক বেস। আর যেটা উইক বেস সেটা আবার স্ট্রং লেখাটা ঠিক হবে না, ভালো লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ, তাই তো, কারণ আয়োডিন আকারে বড়, সো এ কি চাইবে? সহজে বেরিয়ে যেতে চাইবে। তাই জন্য আয়োডিনের লিভিং গ্রুপ, আয়োডিন লিভিং গ্রুপ হিসাবে সবচেয়ে ভালো কাজ করে। ঠিক আছে, তারপরে কে কাজ করবে? ব্রোমিন। ঠিক আছে, কারণ হচ্ছে সেম ভাবে এটাও HBr থেকেই আসে, আর HBrটাও একটা স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, তাহলে H প্লাস প্লাস Br মাইনাস, এটাও কি হবে? সেম জিনিস, উইক বেস, গুড লিভিং গ্রুপ। বাট আয়োডিন আকারে বেশি বড়, তাই আয়োডিন বেশি ভালো লিভিং গ্রুপ। যেহেতু আয়োডিন আকারে বড় তাই এটি ব্রোমিন অপেক্ষা সহজেই বেরিয়ে আসতে পারে, মানে লিভিং গ্রুপ মানে লিভ করতে পারে আর কি, তাই তো। তাহলে সেখানে I মাইনাসের পর কি হবে? Br মাইনাস লিভিং গ্রুপ। ঠিক আছে, যে উইক বেস, আমি যেটা বললাম বেসিসিটি ঠিক উল্টো, যে উইক বেস সে কি হবে? ভালো লিভিং গ্রুপ, এই যে গুড লিভিং গ্রুপ। যে যত উইক বেস সে তত ভালো লিভিং গ্রুপ, ঠিক উল্টো। এবার OH মাইনাস আর জলের মধ্যে, ঠিক আছে, যে কোনো জায়গায় জল খুব ভালো লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যেতে পারে, দেখতেই পাও তোমরা। আর OH মাইনাস কিন্তু ভালো লিভিং গ্রুপ নয়, কারণ এর মাথায় অলরেডি নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে, এটা একটা স্ট্রং বেস, কারণ আমরা কি থেকে পাই? H2O থেকে পাই। লেখার জায়গা নেই, এটা একটু মুছছি। ঠিক আছে, এটা তো হয়ে গেল, এটা লিখে নিও তোমরা, নোট ডাউন করে নিও। ঠিক আছে, H2O থেকে আমরা কি পাই? H প্লাস প্লাস OH মাইনাস, এটা পাই। সো এটা তো উইক, H2Oটা কি? এটা উইক অ্যাসিড, এটা তো আমরা সকলেই জানি। তাহলে উইক অ্যাসিডের আমরা যে কনজুগেট বেসটা পাবো সেটা কি পাবো? স্ট্রং বেস পাবো, স্ট্রং বেস। এই কনসেপ্ট গুলো যেন খুব ভালো করে ক্লিয়ার থাকে। ঠিক আছে, দেখো স্ট্রং অ্যাসিড থেকে যে আমরা বেসটা কনজুগেট বেসটা পাই সেটা হচ্ছে উইক বেস হয়, আর উইক অ্যাসিড থেকে যে কনজুগেট বেসটা পাই সেটা আবার কি হয়? স্ট্রং বেস হয়। ঠিক আছে, তাহলে এটা স্ট্রং বেস মানে খারাপ লিভিং গ্রুপ। ঠিক আছে, তার মানে সেজন্য সেটা OH মাইনাসটা লাস্টে গেছে আর H2টা তার আগে এসছে। H2 ভালো লিভিং গ্রুপ হবে যেহেতু এটা উইক অ্যাসিড। উইক বেস বা উইক অ্যাসিড হলে গুড লিভিং গ্রুপ। তাই জন্য ট্রেনটা কেমন হবে লিভিং গ্রুপে? এটা তার মানে নিকৃষ্ট লিভিং গ্রুপ কে হলো? সবচাইতে কম খারাপ লিভিং গ্রুপ OH মাইনাস। জিনিসটা খুব সহজভাবেও বলা যায় যে OH মাইনাসটা উত্তর হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো তোমাদের যেন ক্লিয়ার থাকে, এই কনসেপ্টগুলো, এই কারণে এত ডিটেলসে বলা। কারণ এই কনসেপ্টগুলো যদি তোমাদের ঠিকঠাক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অনেক প্রশ্নেরই তোমরা উত্তর করতে পারবে না।
সবসময় একটা জিনিস মনে রাখবে, কেমিস্ট্রি পড়তে গেলে কেমিস্ট্রির বেসিক কনসেপ্টটা যেন আমাদের ক্লিয়ার থাকে, কারণ কেমিস্ট্রির বেসিক যতক্ষণ না ক্লিয়ার হবে তুমি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তুমি করতে পারবে না। সাপোজ তুমি একটা টপিক পড়ে গেলে না, সেই একটা টপিক মানে বেশি কোয়েশ্চেন, যত বেশি কোয়েশ্চেন আনসার করবে, যেটা হয় ডিটেলসে বলতে গেলে, যত বেশি তুমি কোয়েশ্চেন আনসার করবে তত বেশি সেই টপিকগুলো ঘাটবে। এবার তুমি কি করছো, কোনো কোনো সময় কোয়েশ্চেন আনসার করতে গিয়ে শুধুমাত্র যেটা অপশন আচ্ছা এটা আমার সঠিক উত্তর, এটা কেন উত্তর হলো জেনে না, বাকিগুলো তুমি জানলে না। তার মানে ওই টপিকটা সম্পর্কে তোমার যতটা পড়া দরকার ততটা তুমি কিন্তু পড়লে না, যার কারণে এই টপিক রিলেটেডই অন্য প্রশ্ন দিলে তুমি কিন্তু আর উত্তর করতে পারবে না। সেই কারণেই আমি সবসময় বাকি অপশনগুলো পড়াই, কারণ বাকি অপশনগুলো যত জানতে পারবে সেই টপিকটা সম্পর্কে তত জানতে পারবে, এবং সেই টপিকটা সম্পর্কে যত জানতে পারবে এই টপিক রিলেটেড এবার এই প্রশ্ন না দিক অন্য যে কোনো প্রশ্ন দিলে তুমি কিন্তু উত্তর করতে পারবে। এই কারণেই এত ডিটেলসে আমার পড়ানো, এবং এই কারণেই আমার এক একটা প্রশ্ন উত্তর অনেকটা বড় হয়। কিন্তু কনসেপ্ট এমন ভাবে তৈরি করো যাতে একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে এমন ভাবে আমি সেই টপিকটা পড়বো যাতে ওই টপিক থেকে যে কোনো প্রশ্ন দিক না কেন আমি অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো নেক্সট পরের কোশ্চেন যাব। পরের কোশ্চেনটা কি বলেছে চলো দেখিনি, কোথায় গেল, হ্যাঁ একটা রিয়াকশন দিয়েছে এবং সেটার মুখ্য পদার্থটা জানতে চেয়েছে। তো চলো করে ফেলি, কি দিয়েছে দেখি। 21 CF3FFF CH11CH2 আছে এবং এর মধ্যে দেওয়া আছে HBr। HBr দিলে কেমন অ্যাটাক হয়, এটা এখানে আসে, ব্রোমিনটা বেরিয়ে যায়, মানে মার্কনিক অফ। এবার বিষয়টা হচ্ছে মার্কনিক অফ রুল তো হয় HBr দিলে, কিন্তু CFF এগুলো দিলেও কি মার্কনিক অফ রুল হয় না। প্রথমে আমি সহজ প্রসেসটা বলবো যে কিভাবে করবে ডিটেলসে না বলে। এটা দেখো যেহেতু ফ্লুরিন গ্রুপ দিয়ে অ্যাটাচ আছে ইলেকট্রোনেগেটিভ গ্রুপগুলো দিয়ে, তাই জন্য এটা অ্যান্টি মার্কনিক অফ রুল ফলো করে হবে। ঠিক আছে, অ্যান্টি মার্কনিক অফ রুল ফলো করে হবে। এবার যখন অ্যান্টি মার্কনিক অফ হয় তখন আমাদের প্রোডাক্টকে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকে সেখানে ব্রোমিনটা গিয়ে অ্যাটাচ হয়, মানে আমাদের উত্তর হবে এটা CH2Br। ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন, ঠিক আছে। তো আমাদের উত্তরটা কি হবে, অপশন এ হবে আমাদের উত্তর। কিন্তু এবার বিষয়টা হচ্ছে কেন অ্যান্টি মার্কনিক অফ রুল এটা ফলো করলো, এবার সেটা জানবো সহজে। তাহলে 1 মিনিটের মধ্যে তোমাদের কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল, কি যেহেতু এখানে ফ্লুরিন গ্রুপ আছে সো এটা অ্যান্টি মার্কনিক অফ রুল ফলো করে হবে। তার জন্য অ্যান্টি মার্কনিক অফে কি হয়, যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি ডবল বন্ড যুক্ত কার্বন দুটোর মধ্যে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেই কার্বনে গিয়ে কি হবে, ব্রোমিনটা অ্যাটাক হবে, সেখানে আমি দেখিয়ে দিলাম। সো এটা আমাদের 1 নম্বরে এ হয়ে গেল। এবার কেন অ্যান্টি মার্কনিক অফ রুল ফলো করে হয় সেটা বলবো। দেখো এটা দুটো প্রোডাক্ট উৎপন্ন হয়, ফ্লুরিন 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 CH প্লাস সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে। আরেকটা কি উৎপন্ন হবে, কার্বোক্যাটায়ন ফ্লুরিন 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 CH2 প্লাস। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই তো। এবার যেহেতু এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমরা সবসময় জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই না 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এই ফ্লুরিনের কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি আছে। সো এ কি করছে, নিজের দিকে এত বেশি পরিমাণে টানছে, এই যে CH এর মাথায় যে পজিটিভ চার্জটা সেটাকে খুবই আনস্টেবল করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো ফ্লুরিন, এখানেও ফ্লুরিন টানছে কিন্তু সেটা ডিরেক্ট ওই পজিটিভ চার্জ যুক্ত কার্বনটার সাথে নেই, পজিটিভ চার্জ যুক্ত কার্বনটা দেখো পরের কার্বনের সাথে আছে, মানে ডিরেক্ট এই ফ্লুরিন যুক্ত কার্বন অ্যাটমগুলোর সাথে অ্যাটাচ নেই, সেই কারণে এটা বেশি স্টেবল হবে আর এটা আনস্টেবল হবে। বুঝাতে পারলাম, যেহেতু ফ্লুরিনের যুক্ত কার্বনগুলো এখানে ফ্লুরিনগুলো যে অ্যাটাচ আছে সেটা ডিরেক্ট এই CH প্লাস এর সাথেই অ্যাটাচ আছে, সো এই বেশি জোরে টানতে পারবে এই কার্বনের চার্জটাকে, যার কারণে এই চার্জটাকে এত বেশি কমিয়ে দিচ্ছে যে এটা আনস্টেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এত পরিমাণ বন্ডের ইলেকট্রন টানছে যার কারণে এই ধনাত্মক চার্জের যে ঘনত্বটা সেটা আরো পরিমাণ বেড়ে যায় এবং কার্বোক্যাটায়নটা কি হয়, আরো আনস্টেবল হয়ে পড়ছে, কারণ অলরেডি ওর পজিটিভ চার্জ আছে মানে ইলেকট্রন কম আছে, তো এরা আরো ইলেকট্রন টেনে টেনে আরো এর ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দিচ্ছে, মানে আরো বেশি পজিটিভ করে দিচ্ছে, যার কারণে এটা আলটিমেটলি খুবই আনস্টেবল হয়ে যাচ্ছে, তাই এটাতে আর অ্যাটাক পসিবল হয় না। তাই এটা 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও ব্রোমিন মাইনাসটা কি করে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করে এবং এটা উৎপন্ন করে।
বোঝাতে পারলাম? ভালো করে বুঝবে, দুটো জিনিস কিন্তু আলাদা হয় এবং তার রিজনও আছে এগুলোর। যেহেতু ফ্লুরিন অ্যাটম গুলো অ্যাটাচ আছে সেই কারণে এটা হতো। যদি এখানে ফ্লুরিনের বদলে হাইড্রোজেন থাকতো তাহলে নর্মাল যেমন মার্কনিকভ রুল ফলো করে হয় সেটাই হতো। ঠিক আছে, সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 22। বলে যে সমাবয়বী অ্যালকোহলগুলি স্ফুটনাঙ্কের ক্রম। তো চলো ওটা ডিটেলসে তোমাদেরকে বলি, এটাও তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো উত্তর আমাদের হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এবার বিষয়টা হচ্ছে কেন উত্তর এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এটা এক্সাম্পল ছাড়া কিন্তু বোঝানো যাবে না। সো ধরো এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ধরো কি এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এবার আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, তাহলে তো এটা হয়ে যাবে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবার 3 ডিগ্রি অ্যালকোহল নিলে আরো একটা CH3 গ্রুপ বাড়বে, তার মানে অ্যালকিল গ্রুপের সংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই তো? বলছে সমবয়বী অ্যালকোহলগুলি স্ফুটনাঙ্কের ক্রম। যদি 1 ডিগ্রি হয় কেমন হবে, যদি 2 ডিগ্রি হয় কেমন হবে, যদি 3 ডিগ্রি হয় তাহলে কেমন হবে। এটা 3 ডিগ্রি। যত 1 ডিগ্রি 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহলে যাচ্ছে, ঠিক আছে, তত কি হবে, এদের দেখো অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়ছে। তাহলে অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বাড়বে ওএইচ গ্রুপের যে এফেক্টটা সেটা কমবে, কিন্তু এটার ক্ষেত্রে তো সেটা নেই। তাই জন্য এগুলোর কি হবে, যার কারণে এগুলোর হাইড্রোজেন বন্ডিং করার প্রবণতাটা বাড়বে। এটা যত ভালো হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, এটা তত ভালো হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, এটা আরো পারবে না। ঠিক আছে, যেহেতু অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়ছে, তো অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বাড়বে, গ্রুপের সংখ্যা যত বাড়বে স্ফুটনাঙ্ক তত কমবে। ঠিক আছে, তার জন্য আমাদের উত্তর কি হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। তাহলে তোমরা কিভাবে করবে, যে যত অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়বে তত আমাদের কি হবে, স্ফুটনাঙ্ক কমতে থাকবে। ঠিক আছে, 23 বলেছে পিক্রিক অ্যাসিড হলো, পিক্রিক অ্যাসিড হলো 23 পিক্রিক অ্যাসিডের সংকেত জানতে চাইছে। দেখো সবার ফার্স্টে আছে অপশন এ COO, যেটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, তো এটা তো আমাদের উত্তর নয়। বি বলেছে CF3OH, ঠিক আছে, ট্রাইফ্লুরো মিথানল, ট্রাইফ্লুরো মিথানল। নেক্সট হচ্ছে সি বলেছে, সুরসুরি পিঁপড়ে চলে আসলো কোথা থেকে, OHNO2 246 ট্রাইনাইট্রোফেনল দেওয়া আছে। ঠিক আছে, 246 ট্রাইনাইট্রোফেনল এটা দেওয়া আছে। এটার নামই হচ্ছে পিক্রিক অ্যাসিড, এটারই আরেকটা নাম পিক্রিক অ্যাসিড। তার জন্য আমাদের উত্তর কি হবে, সি। ডি কি দিয়েছে, বেনজিন মাথায় OH CH3, প্যারা মিথাইল ফেনল, বা এর আরেকটা নাম হচ্ছে প্যারাক্রেসল। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর হলো না। নেক্সট পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 24। চলো দেখি 24 কি বলেছে। নিচের কোন বিকারকের সাহায্যে ফেনল এবং ইথানলের মধ্যে পার্থক্য করা যায় না বলেছে। চলো দেখে নি কি হবে এটার উত্তর। বলেছে পার্থক্য করা যায় না, কোথায় গেল, হারিয়ে গেল। 24 ফেনল নিয়েছে আর একটা কি নিয়েছে, ইথানল। ঠিক আছে, ফেনল ইথানল। অপশন এ আছে NaOH। NaOH কি হয়,
NaOH-টা হচ্ছে এটার সাথে খুব ভালোভাবে বিক্রিয়া করে ফেলে, দিয়ে উৎপন্ন হয় O মাইনাস Na প্লাস আর জল। কিন্তু এটার সাথে কোনরূপ ইথানলের সাথে কোনরূপ ক্ষারের বিক্রিয়া হয় না, কারণ ইথানল হচ্ছে খুবই ভীষণই মানে অ্যাসিডের মধ্যেই পড়ে না, উইক অ্যাসিড, এটা কোনো অ্যাসিডই নয়। সো এটাকে উইক অ্যাসিড বলাটাও ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো ফেনল যেহেতু একটা ভালো অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড রূপে কাজ করে ফেনল, তোমরা জানো ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে। সো এটা ফেনল যেহেতু একটা উইক অ্যাসিড, তো এটা স্ট্রং বেসের সাথে রিঅ্যাকশন করে এবং ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে, সোডিয়াম ফেনক্সাইড আয়ন, আর জল বের করে দেয়। কিন্তু ইথানলের সাথে কোনোরূপ বিক্রিয়া হয় না, সো এটা দিয়ে আমরা সেপারেট করতে পারছি। তো এটা উত্তর নয়, বলেছে কোনটা দেখো পার্থক্য করা যায় না। নেক্সট হচ্ছে FeCl3। FeCl3 ফেনলের সাথে বিক্রিয়ায় বেগুনি রঙের একটা কমপ্লেক্স উৎপন্ন করে, ঠিক আছে, কিন্তু এর সাথে কোনোরূপ রিঅ্যাকশন করে না। সো এটা দিয়ে আমরা সেপারেট করতে পারছি। নেক্সট সি কি বলেছে, Br2H2। Br2H2 দিলে এ উৎপন্ন করে, ফেনল উৎপন্ন করে 2,4,6 ডাইনাইট্রোফেনল, মানে পিক্রিক অ্যাসিড, একটু আগে তোমরা যেটা পড়লে সেটা পিক্রিক অ্যাসিড। তো সেই কারণে, আর এটা হচ্ছে হোয়াইট কালারের প্রেসিপিটেট পরে সাদা কালারের, আর এটার সাথে এটা কোনো রিঅ্যাকশন হয় না ইথানলের সাথে Br2 জলে। সো তাই জন্য এটাও উত্তর হচ্ছে না। তার মানে ডি অবভিয়াসলি উত্তর হবে। ডি কি দেওয়া আছে, সোডিয়াম। সোডিয়ামের সাথে এটা বিক্রিয়া করে উৎপন্ন করে এটাই, আবার সেই ফেনক্সাইড আয়ন আর হচ্ছে হাইড্রোজেন, আর এটাও কি করে, সেম একটা ফেনক্সাইড আয়ন আর হাইড্রোজেন। সো এই দুটোকে তাই সেপারেট করা যায় না, তাই উত্তর হবে আমাদের অপশন ডি, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন যাবো, কোয়েশ্চেন নাম্বার 25। চলো দেখি 25 কি বলেছে। 25 এগেইন একটা খুব কমন রিঅ্যাকশন দিয়েছে। রিঅ্যাকশনটা নেম, রিঅ্যাকশনটা কি সবাই আশা করি জেনে গেছো, মনে মনে বলে ফেলো বা কমেন্টে বলে ফেলো, যদি আমি এখন দেখতে পাবো না পরে দেখে নেবো। সো এটা আশা করি সবাই এই রিঅ্যাকশনটার নাম বলে ফেলেছো, আমার নিশ্চয়ই বলার প্রয়োজন নেই। সেটা হচ্ছে কোল-বেস-স্মিথ রিঅ্যাকশন। তো ফেনলের সাথে যখন কোল-বেস-স্মিথ রিঅ্যাকশন করে, ঠিক আছে, মানে CO2 NaOH 120 ডিগ্রি সেন্টিগ্রেড 4 to 7 atm এবং ডাইলিউট HCl, এই HClটা দিয়েছে বলেই আমাদের কি উৎপন্ন হবে, আমাদের উৎপন্ন হবে স্যালিসাইলিক অ্যাসিড। তো কোয়েশ্চেন নাম্বার 25 এর আমাদের সঠিক উত্তর হবে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, এখানে কোনো স্ট্রাকচার দেয়নি, আমরা স্ট্রাকচারটা লিখে দিলাম, ঠিক আছে। উত্তর হচ্ছে আমাদের অপশন কত নম্বরে আছে, এ। সো এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 26 নাম্বার কোশ্চেনে যাই। চলো দেখি 26 কি বলেছে, নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না। এগেইন আয়োডোফর্ম। সো আয়োডোফর্ম বিক্রিয়া নিয়ে তো প্রচুর বার বলেছি, প্রচুর বার। সো আবারও বলছি, আমি ঠিক করেছি আয়োডোফর্ম বিক্রিয়ার আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, সেটা তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো সেই কমেন্ট মানে ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে অবশ্যই আয়োডোফর্ম রিঅ্যাকশনটা পড়ে নেবে, কারণ এটা এই নিয়ে মনে হয় আমি 50-60 বার বোঝাচ্ছি, মানে প্রচুর প্রশ্ন করেছি, প্রচুর আয়োডোফর্ম দিয়ে। সো অপশন এ আছে, বলছে কোনটি সাড়া দেয়, CH3 CH2 CH2OH, যেটা একটা প্রাইমারি অ্যালকোহল, আর প্রাইমারি অ্যালকোহলের মধ্যে অনলি ইথানল সাড়া দেয়, সো এটা সাড়া দেবে না, ঠিক আছে। বি কি বলেছে, ইথানল, সো এটাই সাড়া দেবে, এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। সি কি বলেছে, CH3 CH2 CHOH CH2 CH3, আমাদের কি গ্রুপ থাকতে হবে, CH3 CHOH গ্রুপ থাকতে হবে, ঠিক আছে, যেহেতু CH3 CHOH গ্রুপ থাকতে হবে, সেটা এখানে নেই, সো এটা উত্তর আমাদের হয়নি। নেক্সট ডি কি আছে, ডি আছে CH3 CH3, এখানে একটা হাইড্রোজেন হবে আর CH2OH, সো এটাও একটা 1 ডিগ্রি অ্যালকোহল, সো এটাও হবে না, ঠিক আছে। সো এটা আমাদের উত্তর হবে না, কারণ 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে অনলি ইথানল সাড়া দেয়, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 27।